আজকের এই প্রশ্নটি অত্যন্ত জাতির জন্য গুরুত্ব বহন করে। গুরুত্ব এই জন্যই বহন করে, যেখানে দীর্ঘ ১ বৎসর আমাদের সংস্কার কমিশন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের নিয়ে তারা একটা বিষয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্যই চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌঁছার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। তার ফলশ্রুতিতে আপনারা দেখেন ১৭ তারিখে আমরা এই ঐতিহাসিক মুহূর্তটা পেয়েছিলাম এবং সেদিন যারা মেজর স্টেক হোল্ডার এনসিপি, যারা এই আন্দোলনের কে তাদের আন্দোলন মনে করেন, তারা ব্যতীত সকল রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আপনারা জুলাই সনদে স্বাক্ষরের আগে দেখছেন, এটা আমরা সবাই দেখেছি যে একটা বুকলেট বিতরণ করা হয়েছে যে সংস্কারের উপরে ৮৫টা বিষয়ের উপরে এই সংস্কারের প্রস্তাবগুলিকে একটি বই আকারে প্রস্তুত করে যারা স্বাক্ষর করবেন তাদের সকল স্টেক হোল্ডারদের কাছে সংস্কার কমিশন দিয়েছিলেন এবং তারা সেগুলি দেখে বুঝে ঐক্যমতে এসে সনদে স্বাক্ষর করে দিয়েছে। আমরা মনে করলাম সামনে আমরা যেই বিপদ দেখছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা যে বিপদের কথা বারবার বলেন, সে কালো মেঘ অনেকটা কেটে গিয়েছে। পরবর্তীতে গতকালকে যে পজিশনটা হলো ওটা খসড়া ছিল। যখন মূলটা তৈরি করলেন সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, সেখানে দেখা গেল ওই বইয়ে যেই বিষয়গুলি সন্নিবেশিত ছিল তার একটা অংশ বই থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনি আমাকে একটা বিষয়ে ধারণা দিলেন, আমি সেই ধারণার উপরে আপনার সাথে একমত বসলাম। পরবর্তীতে দেখলাম যে সেই জিনিসটা আর সেখানে অভয়টা পরিবর্তিত। তাহলে সেটা নিয়ে তো প্রশ্ন যারা স্বাক্ষর করেছেন তারা করতেই পারে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। কাউকে শাকায়াত করা আমি এটা পছন্দ করি না। শেখ মুজিবুর রহমান সাহেবকে ছবি সরকারি অফিস আদালত বেসরকারিভাবে সবাই প্রদর্শন করতে হবে, বাধ্যতামূলক। দ্যাট মিনস জুলাই সনদে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই বিষয়টা কিন্তু ৮৫টা যে ক্লজ ছিল ওনাদের, তার মধ্যে কিন্তু এই কথাটা ছিল না, বা এটা নিয়ে কোনো আলাপ আলোচনা সংস্কার কমিশন দীর্ঘ ১ বছর করেননি। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলব, শেখ মুজিবুর রহমানকে যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে ওনার যে মুরালগুলি ভাঙা হলো, ওনার যে ৩২ নম্বরের বাড়িটা ভেঙে দিলেন, যেহেতু উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলেন, তাহলে ওনার কোনো স্থাপনা বা ওনার কোনো ছবি বা মুরাল যদি আপনার কেউ ভেঙে থাকে, তাহলে সেটা তো আইনের আওতায় চলে আসবে। এই কথাটা তো সংস্কার কমিশনের মনে রাখা উচিত ছিল বলে আমি মনে করি। তাহলে তো জুলাই যোদ্ধাটা যারা যুদ্ধ করেছে তারা তো ইন্ডিমিউনিটি পেল না, বরঞ্চ তারা ৩২ নম্বর ভাঙচুর, মোরাল ভাঙচুরের জন্য আসামি হবেন। ওনারা ওই কাজটা করে দিয়েছেন, যার কারণে আমাদের মহাসচিব এসকিউ বলতে বাধ্য হয়েছে যে আপনাদের এই সমস্ত ফুটনোট ঐক্যের জন্য বাধা এবং সেটা নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। সেহেতু আমরা বলবো, আপনি যে কথাটা বলছিলেন আমি বলছি, জুলাই সনদ কি? জুলাই সনদ কোনো বক্তব্য না। এই মূল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো এটা এক ধরনের ইন্ডোমিনিটি, এবং হাসনাত এবং সাজ্জিদরা যে কথাটা বলছিল আপনাদের এক্সিট কিভাবে হবে প্রশ্ন তুলেছিল, সে জিনিসটা কিন্তু এই সনদের মধ্যেই অন্তর্নিহিত।
সেই সনদের মধ্যে এটাই অন্তর্নিহিত, আমরা যারা জুলাই যোদ্ধা রাস্তায় ছিলাম, যুদ্ধ করেছি, আমাদের সকলের গলায় কিন্তু ফাঁসির রশি ঝুলছে। আপনি বলবেন আমাদের 2400 লোক মারা গেছে, আমার কাউন্টার পার্ট বলবে যে আমাদের তো 200 বা 500 পুলিশ মারা গেছে, দৃশ্যমান যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ এর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে কি ইন্ডিমনিটি না হলে আপনারা কি এই হত্যা থেকে আমরা বাঁচতে পারবো যারা জুলাই যোদ্ধা? এটা হলে এক ধরনের ইন্ডিমনিটি, মানে দায় মুক্তি। এই দায় মুক্তি কে স্বাক্ষর করবে? যদি বলেন যে আমরা যদি বলি যে মেজর স্টেক হোল্ডার যারা নিজেদেরকে আপনার বলে যেন এই অভ্যুত্থানের আমরা নায়ক, দুর্ভাগ্যের বিষয় সেই নায়করা এই আইন সম্বন্ধে কতটুকু বুঝেন বা বুঝছেন আমি জানি না, আমাকে ক্ষমা করবেন। তাদের সর্বপ্রথমেই এই কাগজে সই করার দরকার ছিল। আমরা যারা নাকি রাজপথে ছিলাম, কেউ দেখেছে কেউ দেখে নাই, হয়তোবা আমার বয়সও কাভার করবে না, পরবর্তী কেউ আমার বিরুদ্ধে মামলা করতে গেলে আমি হয়তো কবরে থাকবো, কিন্তু আপনারা তো পৃথিবীতে থাকবেন, তখন আপনাদের অবস্থাটা কি হবে? আপনারা কেন নির্বুদ্ধিতা পরিচয় দিলেন? এবং সেদিন ঘটনার যেদিন আপনার সনদ স্বাক্ষর হবে সে স্থানে দখল করা হলো, কারা কারা আসলো, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এনসিপির এক নেতা মিজানুর রহমান, সে পুলিশ থেকে বহিষ্কৃত একটা সদস্য, এনসিপির এখন নেতা, সে বলছে যে হাত দিয়ে সনদ সই করা হবে সে হাত ভেঙে দেওয়া হবে, এবং সে ঘোষণা করেছে যে কাগজে স্বাক্ষর করবেন সেটা বিশেষ স্থানে দেওয়া দেওয়া হবে। এটা তাদের দলের নেতার বক্তব্যই বলছেন, আমার কথা বলছেন। তাহলে ষড়যন্ত্র কারা করছে, কেন করছে আপনাকে বুঝতে হবে। দুদিন আগে আমি দেখলাম গোলাম পারওয়ার সাহেব বলল যে বাপের লোকে টক্কর দেবে না। আপনারা সবাই দেখছেন, আমরা দেখছি, এবং এর পরিপ্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ সাহেব থেকে তাদের সকল সিনিয়র নেতারা জামাতের এই বক্তব্য প্রত্যাখ্যান করছে, বিভিন্নভাবে ক্রিটিসিজম করেছে। আবার আজকে দেখছি, কথাটা বললে আপনি অন্যভাবে নিবেন না প্রিয় দর্শক শ্রোতারা, যে বাছরগুলি এখন বুইরা বাপের আঙ্গুল ধরে হাঁটতেছে। যাদেরকে 2 দিন আগে বাছুর বলছে তারা আবার এখন এই বুইরা লোকগুলির হাতের আঙ্গুল ধরে হাঁটার চেষ্টা করতেছে, গুটি গুটি করে হাঁটার চেষ্টা করছে। রাজনীতিতে এ সমস্ত দুর্মজাল সৃষ্টি করে দেশের পরিস্থিতিকে ভয়াবহ রূপের দিকে নিয়ে যাওয়া যাবে না। আপনাকে আমি একটা কথা বলি, আমরা কোথায় গেলাম? 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। আমরা কোথায় গেলাম? আমরা মহামান্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেলাম। কিসের আলোকে গেলাম? সংবিধানের 106 আর্টিকেলকে নিয়ে আমরা ওনার মতামতের জন্য গেলাম। 106 আর্টিকেলে অনুমোদন নিয়ে আপনি সরকার হলেন, ভোট করলেন, সরকার পরিচালনা করছেন। তার অর্থটা কি হল? সংবিধানের আওতার সরকার এটি, অন্তর্বর্তীকালীন সরকার, তবে সংবিধানের আলোকে গঠিত। এখন আপনি বলছেন, হাসনাত সাহেব বরিশালে বলছে এটা আইনে পরিণত করতে হবে। আইন প্রণেতা তো হলো জাতীয় সংসদ, আর এই সংবিধানের কাস্টোডিয়ান, অভিভাবক হলো মহামান্য সুপ্রিম কোর্ট। আপনি এখন বলছেন যে এটা আইনে পরিণত করতে হবে। আইনে পরিণত করতে হলে আমি একটু কথা বলি যে হাসনাত আব্দুল্লাহ উনি বলেছে যে এটি আদেশ বা অর্ডার হতে হবে, এটি কোনো নিষ্পত্তির যে বিষয়টি নিষ্পত্তি করা হবে এমন
কোনো না, কোনো অধ্যাদেশ না, প্রজ্ঞাপনও না। উনি বলেছে যে অবশ্যই এটি যেন আদেশ হয়। ইয়েস, আমি তো সে কথাই বলছি যে এখন এটা হলো কি, যখন নাকি আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে না, আপনার পার্লামেন্ট থাকে না, যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা ভিন্ন নামে কোনো সরকার হয়, তাহলে তারা কি করে, এসআর করে, প্রজ্ঞাপন জারি করে, বিভিন্ন বিষয়ের উপর কাজ করতে দেয়। যেটা 111 আপনারা দেখেছেন, ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার 2 বছর ছিল, তারা যতগুলি কাজ করে গিয়েছে, এটা শেখ হাসিনার সাথে তাদের চুক্তি হয়েছিল যে আমাদেরকে এক্সিট পয়েন্ট দিতে হবে, আমরা যা যা 2 বছর করছি সব তুমি সংবিধানে সন্নিবেশিত করে নিতে হবে। এই ফয়সলা যখনই হয়েছে, শেখ হাসিনার কাছে তারা ক্ষমতা ট্রান্সফার করে দিয়ে তারা এক্সিট নিয়ে চলে গিয়েছিল। এখনো এই সরকার, যেহেতু সিমিলার সরকার, ভিন্নভাবে নিবেন না, সেটাও সাংবিধানিক সরকার, এটাও কিন্তু সাংবিধানিক সরকার। আপনাকে এক্সিট নিতে হলে আপনি যেদিন ডে 1 থেকে আজ পর্যন্ত যেদিন পর্যন্ত থাকবেন, আপনার যে কাজ করবেন সব কাজকে সংসদে পাশ করতে হবে, তাইলে আপনার মুক্তি, নাইলে আপনার মুক্তি নাই, আপনি মুক্তি পাবেন না। আপনি ভাবছেন ফ্লাই করে চলে যাবো আলী রিয়াজ সাহেব, না, আপনি যেতে পারবেন না। তো দায় মুক্তি নিতে হবে আপনার। দায় মুক্তি দিবে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা, সংসদ দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। আপনারা ভাববেন না যে আপনারা চেয়ারে বসে আছেন, ওই মিউজিক্যাল চেয়ার থেকে কোনোভাবে আপনি চলে যাবেন। যেমন আমাদের বহুত বড় বড় নেতারা ক্যান্টনমেন্টে পালাইছিল, পরে ফ্লাই করে চলে গেছে, সেই সুযোগ কিন্তু আপনাদের নাই। আপনাদেরকে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে এক্সিট নিতে হবে। আমি এই কথার পরিপ্রেক্ষিতে আপনি যখন প্রশ্নটা করলেন, পরিপ্রেক্ষিতে আমি বলি, হ্যাঁ, আমি এটার সাথেও একমত আছি। আদেশ সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছেন, অক্সফোর্ড বলি আপনি। তুমি বলতেছেন যে প্রজ্ঞাপনও করতে পারবেন না, এসআরও করতে পারবেন, কোনো কিছু করতে পারবেন না। আপনার সরাসরি এটা আইনে পরিণত করতে হবে, আদেশ করতে হবে। আদেশকে দিবে, এই যে দেখেন, এইটা হলো সংবিধান। আদেশকে দিবে, দেখেন 103 কি আছে, আদেশ দিবে। আদেশ দিবে হলো, দেখেন এই যে যত আমাদের দেশে আপনারা খেয়াল করবেন, এই যে পুলিশের বড় বড় অফিসারদের বুদ্ধি হয়, সচিবালয়ের সচিবদের বুদ্ধি হয়, সেখানে প্রজ্ঞাপনের মধ্যে দেখবেন ওই মন্ত্রণালয়ে কিন্তু এটা করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটা জারি হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে। আপনাকে এই জেলা থেকে ওই জেলায় বদলি করা হইলো রাষ্ট্রপতির আদেশ ক্রমে, কিন্তু স্বাক্ষর কে করে? স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উপদেষ্টা, উনি জাহাঙ্গীর আলম। তো রাষ্ট্রপতি করে না, ওই কথাটা লিখতে হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে। কোনো পথ নাই তো, আপনাকে লিখতেই হবে। আপনি চুপ করে যা ইচ্ছা তাই বলেন, যা আপনার মন চায় বলতে পারে। এটা রাজনৈতিক নেতাদের বক্তব্য, রেটরিক, কথাবার্তা, সমালোচনা আলোচনা করবে, করতে পারবে, কিন্তু আপনাকে ওই জিটকার হেঁটে যেতেই হবে, কোনো উপায় নেই। ওই রাষ্ট্রপতির আদেশ ক্রমেই এই প্রজ্ঞাপন জারি হবে, আদেশ হবে না। আদেশ কে করতে পারে? আদেশ করার মালিক হলো বাংলাদেশের সার্বভৌম সংসদ। সংসদ ব্যতীত কোনো আইন, কোনো বক্তব্য, কোনো এসআর, কোনো প্রজ্ঞাপন আইনে পরিণত হবে না। এটা সংবিধানে অ্যালাউ করে না। হ্যাঁ পারতেন, এখন আপনার কথা এসে, হ্যাঁ পারতেন, এখনো সুযোগ আছে। যেটা আপনারা বলতেছেন, ছিল সংস্কার কমিশন, এখন ওনারা একটা নতুন তথ্য নিয়ে আসতেছে। তারা বলতেছে সংস্কার পরিষদ গঠন করা হবে, সংস্কার পরিষদ গঠন করে তারপরে এগুলিকে আইনে পরিণত করা হবে। তো সংস্কার পরিষদও তো নির্বাচিত প্রতিনিধি না। আপনারা যে সংস্কার পরিষদ করবেন, করতে হলে তো এই যে 106-এ আপনি যে কোড পড়ছেন, যে সরকার, এই সরকার তো বাদ হতে হবে। এই সরকারকে বাদ দিয়ে আপনার সংস্কার পরিষদ বলেন, বিপ্লবী পরিষদ বলেন, বিপ্লবী সরকার বলেন, বানাইতে পারবেন। বানান, তখন এই সংবিধান আপনার জন্য প্রয়োজন নেই। আপনি আপনার মনে যা যা চাইছে, যা যা করতে চান, সবকিছু করতে পারবেন। সংবিধান তখন আপনাকে বার দিতে পারবে না, বাধা দিতে পারবে না, কোনো বেষ্টনী দিতে পারবে না। আপনি তখন স্বাধীন।
আপনার যা মন চায় আপনার তাই করতে পারবেন। আপনার বিপ্লবী সরকার বানান, বানায়া এই সংস্কার নিয়ে এত জনের পায়ে তেল দেওয়ার দরকার কি? এত পার্টির ডাইকা চা খাওয়ানো, কফি খাওয়ানোর দরকার কি? আমরা তো শারীল মিয়ানকেও দেখছি, জলিলকে দেখছি, মান্নান ভূঁইয়ারে দেখছি। এই তেল মারামারির দরকার নেই তো। আপনারা বিপ্লবী সরকার বানান, ইউনূস সাহেবরে প্রধান বানাইয়া বিপ্লবী সরকার করেন, অসুবিধা নেই। তখন আপনারা ইচ্ছা মতো আপনাদের যা যা খায়েশ বা মনে করছেন সবকিছু আপনারা করতে পারবেন, বাধা কিছু নেই। যদি আপনারা ইউনূস সরকারের 106 আর্টিকেলে সুপ্রিম কোর্টের আদেশে যদি সরকার হয়ে থাকে, মতামতের ভিত্তিতে যদি সরকার হয়ে থাকে, এই সরকারকে এই সংবিধান মানতেই হবে। আর সংবিধান লঙ্ঘনকারীর সেই কি শাস্তি সেটা তো আমরা জানি। সেহেতু আমরা রাজনীতি করি, আমাদের মহাসচিব সে কথাটা বুঝেই কথাটা বলছে যে আমরা জি বলেন। জি, উনি মহাসচিব আরো একটি কথা বলেছে, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই প্রতারণা করেছে। কিসের বিশ্বাসঘাতকতা? আপনি আমাকে এখানে নিয়ে এসছেন মেহমান হিসাবে, বললেন যে আমার সাথে সোহেল থাকবে, সেখানে সে না থেকে অন্য একজন আসলে তাহলে আপনাকে পজ করতে হবে যে উনি এই ব্যস্ততার জন্য বা অসুস্থতার কারণে আসতে পারে নাই, যেহেতু শোটাও চালানো লাগবে, আমি ওনাকে হায়ার করছি, তাই না? আপনি আমার কাগজ দেখাইলেন, বই দিলেন, আমরা পড়লাম সবাই। আর এই বই দেখেন, ছবি দেখেন, ফেসবুকে দেখেন, যখন স্বাক্ষর হওয়ার পরে ইউনূস সাহেব যখন নাকি স্বাক্ষরটা এরকম দেখাইতেছে, স্টেক হোল্ডাররা সবাই এই বইটা বুকের কাছে নিয়ে ধরে রাখছে, এই ছবিটা সবাই দেখছে, তাই না? এই বইটা এখনো এলাই, এখনো আপনার ইউটিউবে সার্চ দেন, সার্চ দিলে আলী রিয়াজের নামে দেখবেন এগুলি পাবেন। এখন আপনি সেখানে কি লিখেছিলেন, আপনি ইচ্ছা করলে এটা বাদ দিয়ে দিলে বাদ হয়ে যাবে? কেননা দেশ তো এখন এমন এক জায়গায় স্বর্ণযুগে পড়ছে যে ইচ্ছা করলে আপনি কিছু লুকাইতে পারবেন না। আচ্ছা, আপনি ওখান থেকে সরাই দিলেন, বা আপনি এটা ফেসবুকে দিলেন না, ইউটিউবে দিলেন না, ইনস্টাগ্রামে, কিছু হলো না। ওখানে তো সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরা তো ধরা বলবে ওর মধ্যে কি আছে। আবার যেন যারা স্বাক্ষর করছে তাদের কাছে তো একটা করে বই দিচ্ছেন, সেগুলি তো আছে। তো সেটার লোকে আপনারটার লোকে মিলাইলে যদি না মিলে, তাইলে আপনি প্রতারণা করলেন না। এটাকে প্রতারণা বলে, নট বিশ্বাসঘাতকতা, প্রতারণা। চিট করছে জাতির সাথে, সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে চিট করছে আলী রিয়াজ এবং তার পরিষদ। এর খেসারত তাকে দিতেই হবে। মিথ্যার একটা সীমা থাকে চাই, গোয়েবেলস মিথ্যা বলতো, তবে সেটাকে আবরণ দিয়ে সত্য বানানোর চেষ্টা করতো। আর এই বেটা তো কিছুই দেখে নাই, সবকিছু ছিঁড়ে ফেলেছে। কয়ে বিএনপি সব জায়গায় না বলে। আরে ভাই, 9টা ইয়ে দিছেন আপনি, কি বলে, এনসিপি নোট অফ ডিসেন্ট দিছে, জামাত এ জায়গায় 13টা নোট অফ ডিসেন্ট দিছে, বিএনপি 48টা দিছে, নাগরিক পার্টি 7টা দিছে, 12 দলীয় জোট 21টা দিছে নোট অফ ডিসেন্ট। তার মানে নো, আপনি নিজেই তো নো এর হতামি, আপনি 9টা দিয়েছেন, আর জামাত ইসলাম 13টা দিয়েছেন, আর এখন বাইরে এসে জনগণের লোক ধোকা করতেছেন, আর ভোট বাহিনী দিয়া এটা হেটা হ্যাঁ না ভোট বানাইতেছেন। কালকে দেখছেন না, হ্যাঁ না ভোট বানাইয়া এখন ঘরে ঢুকে গেছে। আজকে ঘরে ঢুকে গেছে। আজকে কিন্তু তাহেরের কথা কিন্তু পাল্টে গেছে। দেন জামাত কয় আমরা ইসলামী দল। আরে গোলাম পারোয়ার কয় পকেট মারা জায়েজ আছে, আমি ফতোয়া দিতেছি, সে বলে ফতোয়া দে। দেখেন আপনারা, দেখেন, সেটা জনসভার মধ্যে বলছে যে আমি ফতোয়া দিতেছি পকেট মারা জায়েজ। সে কি মুফতি? সে মুফতি না তো, অধ্যাপক। তাহলে এখন আসেন ভাই, আপনাকে একটা ছোট্ট উদাহরণ। আমার নিজের একটা বাড়ির মধ্যে কিন্ডারগার্টেন স্কুল আছে, আমি আবার ওই স্কুলের প্রিন্সিপাল। আমি ওই স্কুলের কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল। গোলাম পারোয়ার বাড়িতে একটা স্কুল আছে, ওই স্কুলের উনি অধ্যাপক। আমার এই বাড়ির সামনে একটা মেডিসিনের দোকান আছে, ফার্মেসি। এই ছেলের নাম হলো রহিম, আমার ছোট ভাই। সবাই আমরা ওরা ডাক্তার রহিম করি। তো সেদিন ওর বাচ্চাদের ওই আপনার জন্ম নিবন্ধন করবো, তা আমার বলছে ভাই একটু জন্ম নিবন্ধন করবো, করে দেন।
তা আমিও আমাদের যে পৌরসভার জন্ম নিবন্ধনের কাজ করে, আমাদের তো এখন ওই যে কাউন্সিলর নাই, মেয়র নেই। তো ওরা আমি ডাকে অফিস থেকে ডাকে এনে বলেছে না তো, তো ঠিকানা লিখতেছে, তো লিখছে হ্যাঁ রসুল আহমেদ পিতা ডাক্তার আব্দুর রহিম। কারণ ওই ছেলে জন্ম নিবন্ধন আর ওর মেয়ের জন্ম নিবন্ধনের পিতার নাম কি হলো ডাক্তার আব্দুর রহিম, এটা রিকগনাইজ হয়ে গেল, সে ডাক্তার হয়ে গেল, তার ছেলে ডাক্তারের ছেলে, তার মেয়ে ডাক্তারের মেয়ে। আমাদের দেশে এই ধরনের বিশেষণ দেওয়ার অনেক লোক আছে, তারা বিশেষণ কারে বলে তা জানে না। আমি এক ছেলেরা দেখছি এক লোকের পা ধরে সালাম করে। আমি বললাম যে এই পা ধরে, উনি তো মাস্টার মানুষ, এই জন্য যারে উনি মাস্টার, উনি কিসের মাস্টার জানোস? কয় না, আমি তো যে লঞ্চের চুকানি, লঞ্চে যারা লঞ্চ চালায় ওপরে মাস্টার হয়, তো ওর নাম হলো রতন মাস্টার। এই ছেলে মনে করছে উনি স্কুলের মাস্টার, পা ধরে সালাম করতেছে। তা আমাদের দেশে তো এরকম মাস্টারও আছে, আমাদের তো বুঝতে হবে। দেখেন শেখ হাসিনা যে প্রথম 14 সাল 8 সালে ক্ষমতা আসার পর সে একটা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছিল আমেরিকাতে, জানেন আপনারা সবাই? প্রথম সেই ইউনিভার্সিটির নাম কি জানেন? সেই ইউনিভার্সিটির নাম হলো হার্ডওয়ার ইউনিভার্সিটি, হারবার্ড না, হার্ডওয়ার ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির কাম হইলো এরকম ডিগ্রি বিক্রি করে। ওই ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশের একজন নাগরিক অধ্যাপক আছে, উনি বিশাল নেতা, এখন বিশাল বিশাল কথা বলে। উনি 9 সালে এই দেশ থেকে পলায় গেছে। 24 সাল পর্যন্ত সে এই গণ আন্দোলন সহ কোন আন্দোলনের পক্ষে একটি কথা বলে নাই। আজকে প্রতিদিন প্রতিনিয়ত উনি ফেসবুকে আছে, টিভিতে আছে, চ্যানেলে আছে, উনি ওনার বক্তব্য দিয়ে যাচ্ছে। কেন বাবা এত বীর বাহাদুর সাহেব, আপনার না ছাত্র শিবিরের সভাপতি আছিলেন, তা আপনি যে পলায় গেলেন 9 সালে, 24 সাল পর্যন্ত আপনার কোনো বয়ান মির্জা গালিব সাহেব শুনলাম না। এমন আপনি বিশাল একজন নেতা, আপনি বিশাল থিওরির কথা বলেন, জ্ঞান দেন মানুষকে। ওই হার্ডওয়ার ইউনিভার্সিটির প্রফেসর আপনি, যেটা হাসিনা ডক্টরেট ডিগ্রি আনছিল, সেই ইউনিভার্সিটির কোনো খাতা কলমের নাম আছে মিয়া? আমার বাঙালিরা বুঝে না। ওই এক ভারতীয় নাগরিক ফ্রান্সে বসে রয়েছে, সে বসে ওখানে 2 কলম লেহে যায়, বললেন নাকি মানুষ শেখ মুজিবের বাড়ি ভাঙে, শেখ মুজিবের মরাল ভাঙে। আরে ওই লোক তো ভারতীয় নাগরিক, তার কথায় কেন আপনি এই কাজ করবেন? আপনার সরকারই তো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতেছে, তাকে জাতির পিতা কইতেছে, তাকে স্বীকৃতি দিচ্ছে। আপনারা কেন এই কাজ করলেন? ওই ভারতীয় নাগরিকের কথা, সে তো বাংলাদেশের পাসপোর্টে ফ্রান্স যায়নি, তো বাংলাদেশ থেকে পালায় ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার থেকে সে আধার কার্ড নিছে, নাগরিক হয়েছে, তারপরে পাসপোর্ট নিছে, ফ্রান্স গেছে, সে তো বাংলাদেশের নাগরিক না। তাকে নিয়ে আপনারা লাপান, তার কথা আপনারা শুনেন, কারণটা কি? পাকিস্তানের প্রেসিডেন্ট কইলে, ভারতের মোদী কইলে আমি কি দেশে যুদ্ধ করব? সে ভারতের নাগরিক, ভিন দেশের নাগরিক, সে বলে আর আপনারা এই দেশে যুদ্ধ করেন, আপনারা মব করেন। 5 তারিখের পর থেকে যে মব হয়েছে এর জবাব কে দিবে? এটারও কিন্তু কার্যকলাপ শুরু হয়েছে, আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে। ধন্যবাদ।